এবং সে নিজের সম্পর্কে যে ধারণাগুলো হচ্ছে, নিজের অধিকারের ব্যাপারে যেভাবে ছাত্রছাত্রীরা আমার মনে হয় এখন কি বলবো মানে রিয়েলাইজ করতে পেরেছে, তাই না? সেটা আগে হয়তো হতো না। বার্তাটি অনুবাদ করতে হবে যে ছাত্ররা কতদিন পর্যন্ত এইভাবে অহিংসা আন্দোলন করবে, তাদেরকে যেন এই পর্যন্ত না নেওয়া হয় যে তারা ভায়োলেন্স। ব্যক্তি মানুষ গো ধরতে পারে, জেদ ধরতে পারে, যখন রাষ্ট্র কিংবা সরকার গো ধরে তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায় না। কিন্তু ওদের আন্দোলনের মাধ্যমে কিন্তু আমার মনে হয় সবাই তো লজ্জা সরকারের পড়া অবশ্যই সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি গণমাধ্যমের স্বাধীনতা আলোচনা। আচ্ছা, আমি একটু বলি যে আমি যেহেতু বাইরে থাকি, ওখানে আমেরিকা আপনার তৃতীয় মাত্রা খুবই পপুলার একটা অনুষ্ঠান, কারণ খুব প্রাইম টাইমে যায়। তা আমাকে বিভিন্ন জন বলেছে যে তৃতীয় মাত্রা দেখে অনেক কিছু জানতে পারবে। এটা আমি বলছি 2006 এর কথা, যখন খুব অস্থির। এবার আপনিও খুব পপুলার হয়ে যাবেন, আপনাকে দেখবেন। আচ্ছা, তখন আমি একটু রেগেই বলতাম যে আমরা সবকিছু জেনে লাভ কি, যাদের আসলে জানার দরকার তারা তো চুপ, তারা জেনে ওটা ভাঙছে, তারা বেশি জানে বিকজ ভাঙে। কিন্তু আই ওয়াজ রং। কথা হবে জনমত তৈরি বা পিয়ার প্রেসারে কিন্তু জিনিসটা আস্তে আস্তে ভাঙে, নাইলে এই পর্যন্ত তো আসতো না। আচ্ছা, আমি মিডিয়াতে প্রায় 20 বছর, কথা বললে বয়স্ক মনে পর্যন্ত এসেছে, তাতে মনে হয় আপনি সন্তুষ্ট, কিন্তু ওনারা কিন্তু সন্তুষ্ট না। আমি কিছুটা সন্তুষ্ট, কিন্তু আমার মনে হয় একটু সময় দিতে হয়। কিন্তু মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া দুটা জায়গায় লম্বা সময় প্রায় 2 দশক কাজ করে আমি জানি যে এই দুটা মিডিয়ারই কিন্তু স্বাধীনতার খুব নিয়ন্ত্রিত, মানে অনেক নিয়ন্ত্রিত অবস্থায় কিন্তু এখানে কাজ করা হয়। আপনারা যে অন্য সাইডটা বলেন, আমি মিডিয়ার কথাটা একটু বলি। মিডিয়ার অবস্থা কিন্তু আরো খারাপ। কিরকম? সরকার চেঞ্জ হয়, 5 বছরের জন্য আরেকজন আসে, এবং ট্যালেন্টেড মানুষের কিন্তু পরিবর্তন হয়। 5 বছরের জন্য একজন ট্যালেন্টেড, তারপরে 5 বছরের জন্য একজন ট্যালেন্টেড। এর আগে যখন বিএনপি ক্ষমতায় আসলো, হঠাৎ করে শুনলাম আমি পৃথিবীতে ব্ল্যাক লিস্টে, ফারিয়া হোসেনের নাম যাবে না। তা আমি অনেক চিন্তা করলাম যে কি ব্যাপার এটা হতে পারে। আমার হাজবেন্ড একসময় ছাত্র রাজনীতি করতো, আওয়ামী লীগের সাপোর্টার, সে মোটিভেটেড বা অ্যাক্টিভলি করে কিছুটা, সে কারণে হতে পারে। তো একটু উপর দিকে নড়াচড়া করা হলো। উপর লেভেলে কেউ জানে না ব্যাপারটা। এটা বিটিভির ভেতর থেকে সাম পিপল যারা আমাকে পছন্দ করে না, তারা ঠিক করে দিল যে এই নামটা ব্ল্যাক লিস্টেড করা হলো। কারণ ব্ল্যাক লিস্ট করার একটা সিস্টেম চলে আসছে ফর এ লং টাইম, যে এই 5 বছর এই ব্ল্যাক লিস্টেড থাকবে। পরে সে অসম্ভবভাবে হয়ে যাচ্ছে। তো আমি মজার ঘটনা বলি, আপনারা শুনলে হাসবেন। আমার নাটক যাবে ঈদে, তো আমার নাটকটা ভালো হয়েছে, নাটক যাবে, কিন্তু বলা হলো হোসেন যেতে পারে, ফারিয়া যাবে না। তখন ওটার সাথে আমার ডাক নাম মুন্নি হোসেন নামে যাচ্ছে। তারাই বলে দিচ্ছে যে নাটকটা তো ভালো, নাটকটা যেতে পারে, কিন্তু ফারিয়া নামটা সমস্যা আছে। তো এভাবে 2টা নাটক গেল। আসলে এই খেলাগুলা বন্ধ না বললে না হয়। সেটা হচ্ছে মিডিয়া দেখতে হবে, এই সরকার আসার পরে মিডিয়ার প্রায় বাঘা মালিক কিন্তু এখন জেলখানায়। আমি এটা লিখেছি অন্তত 1 ডজন মিডিয়ার মালিক, ইলেকট্রনিক মিডিয়ার মালিক, প্রিন্ট মিডিয়ার মালিক, তারা কিন্তু জেলখানায়। বাংলাদেশের খবর কাগজের স্বাধীনতার কথা বলি, বাট ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি, এইসব খবর কাগজ কিংবা টিভি তারা কেন বের করতো? এর মধ্য দিয়ে তারা সরকারের উপর একটা প্রতিষ্ঠান তৈরি করতো, তাদের হাজার কোটি টাকা ব্যবসাকে যেন সরকার করে। এই যে আরেকটাই সরকারের পজিটিভ আমি বলবো যে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই মিথটি ভেঙে গেছে যে মিডিয়া থাকলে সরকার আমাকে অ্যারেস্ট করে না। কাজে আমরা দেখতে যাবো যে মিডিয়া বের করলে হবে না, এর মালিক আসলে কে থাকে, এই ভূমিদস্যু, কালো টাকার মালিক, তারা যদি মিডিয়া বের করে, তার থেকে আপনি কিভাবে আশা করেন তারা ডেমোক্রেসির কথা বলবে, তারা হিউম্যান রাইটসের কথা বলবে, তারা আদিবাসীদের কথা? আমরা আশা করতে পারি না। নিয়ন্ত্রিত এখানে, এবং এটার পেছনের দৃশ্য খুবই খারাপ। এরকম মানে আমি মিডিয়ার লোক হিসেবে বলছি যে মডেলিং যারা করে, স্লিম মেয়েরা খুব সুন্দর, কিন্তু বলে যে এই সৌন্দর্যের পেছনের ঘটনা যে কত কদর্য। কারণ এরা খাচ্ছে, গলায় হাত দিয়ে বমি করে ফেলে যাতে খাবারটা, ক্যালোরিটা গায়ে না লাগে। এটা যে কত অসুন্দর। মিডিয়াতে আমরা টিভি পর্দাটা দেখি, এতটুকু স্ক্রিন ছকছক করে, ব্লু নীল সাদা সবকিছু রং আছে, এদের পেছনে কিন্তু বেশিরভাগ অংশই কালো থাকে। কারণ যারা সৎ উদ্দেশ্য নিয়ে করতে চাচ্ছে, শিল্প সেবা করতে চাচ্ছে, তারাও কিন্তু পেছন থেকে হাতের মানে বাইরে যেতে পারছে না। আর বিটিভির কথাটা আমি ইচ্ছা করেই বললাম এই জন্য যে বিটিভির তে না গেলে কাজ, হ্যাঁ বিটিভি দিয়েই শুরু করেছিলাম আমি, যখন কাজ শুরু করেছি তখন ছিলই না বা অনেক পরে এসছে। সেই সময় একটা, কিন্তু এখন পর্যন্ত ওই যে নামটা বদলে দেন, আচ্ছা ওনার ডাক নাম দিয়ে দেন বা ওনার আম্মার নামে দিয়ে দেন, এই যে মানে এই যে খেলাগুলা, এগুলো আসলে বন্ধ হওয়া উচিত। আমি মানে 100% আশা করি না বা মনেও করি না যে 1 বছরই হয়ে যাবে। আবারও বলছি, ফেয়ার ভোট হতে পারে, ফেয়ার মানুষ আসতে হবে, আর সবচেয়ে বড় কথা সিস্টেমটা আসলে ফেয়ার হতে হবে। কারণ আমি যাব, আপনি আসবেন, কিন্তু চেয়ারটা যদি একই থাকে
চেয়ারে কিছু গুণ আছে, সিস্টেমটা যদি আমি যদি সিস্টেমে নাও পড়তে চাই, আমার অধীনস্থ বা উপরে যারা আছে তারা জোর করে আমাকে কিন্তু সিস্টেমে ফেলবে। কেন বলবে যে আমি যদি তাদের মতো না চলে তাহলে তারও অসুবিধা, নিচের জন্যও অসুবিধা। এবং এইসব ক্ষেত্রে তো যে বদলি হয়, একটা অনেস্ট মানুষ একটা পোস্টে যায়, দুদিন পর সে বদলি হচ্ছে এবং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও টিকতে পারছে না, বিকজ অনেস্টি দেশে মার খেয়ে গেছে। এটা আমি তারপরেও মনে করি যে একটু সময় দেওয়া উচিত। আমি মানে একটু ইতিবাচক কথা বলি, আমি যে ইতিবাচক যে ব্যাপারটা এই দেশের মধ্যে এখন দেখি, স্বাধীনতার সময়টা থেকে আপনাকে বলেছেন যে আমাদের প্রজন্ম আরেকটু আগে থেকে যদি ধরি যে আমাদের 5-7 বছর আগে যারা জন্মেছেন তাদের প্রজন্মটা আসলে তার পূর্ববর্তী জন্ম হচ্ছে অনেক বেশি সৎ, অনেক বেশি স্ট্রেইট এবং অনেক বেশি পরিবর্তনকামী। এবং আমাদের পূর্ববর্তী জেনারেশনটা আসলে আমাদের আমি যদি ওই জেনারেশনটার কথা বলি, তারা নিজেরা 2-3টি ভিন্ন রাজনৈতিক অবস্থা, ভিন্ন রাজনৈতিক দেশ এবং নানা রকম কারণে আসার কারণে হইতে পারে, বা এই দেশটা আসলে কিরকম কি করা যাবে সেরকম একটা সিদ্ধান্তহীনতার মধ্যেও থাকতে পারে। কিন্তু তারা, আমার কাছে মনে হয় তারা অনেকভাবেই আপোষকামী, অনেক রকম ভাবে আগের প্রজন্মের কথা হচ্ছে, অনেক রকম ভাবে তারা আপোষ করেছেন এবং তাদের গর্ব করার মতো, ঠিক নিজেদেরকে একটা জাতি, একটা দেশ হিসেবে মনে করার মতো। তাদের অভিযোগ যে এখনকার প্রজন্ম যারা আমি কিন্তু বলতে চাই যে না, আমাদের সময় এসে এই জাতীয়তা বোধটা বা নিজেদের একটা জাতির, এর মধ্যে আমি সবচেয়ে বড় একটা ব্যাপার মনে করি যে আমাদের ক্রিকেট দল অনেক সাহায্য করেছে, যে আমাদের অ্যাটলিস্ট কোথাও গিয়ে আমরা খেলতে পারি, বিশ্বকাপে কোন একটা দলকে হারাই দিতে পারি, এরকম আমরা মনে করি যে একটা দেশ হিসেবে আমরা একটা কাজ করতে পারি। অ্যাটলিস্ট আমরা তোমার প্রিয় ক্রিকেট দল কোনটি এটি বললে পাকিস্তান বা ইন্ডিয়া এরকম বলি না, অ্যাটলিস্ট এইটা চেঞ্জ হয়েছে। তারপরে আরো যে ব্যাপারগুলি ওরা একটা ধরেই নিছিল যে আমাকে একটা জায়গায় পৌঁছাইতে হবে, আমার আগের প্রজন্মের কথা বলতেছি, সেটা যেভাবেই হোক, আপনি সিএসপি অফিসারদের কথা বলেন, নামি ডাক্তারদের কথা বলেন, অন্য পেশাজীবীদের কথা বলেন, তারা একটা ধরে নিয়েছিল যে দেশের একদম একদম শীর্ষে তাদের যাইতেই হবে। আমাদের জেনারেশনটা কেন যেন আমার কাছে মনে হয় যে এতটা উচ্চবিলাসী বা এতটা উচ্চাকাঙ্ক্ষী না, তারা কালেক্টিভ চিন্তা করতে পারে, ওরা কালেক্টিভ চিন্তাটা একটু কম করতে পারতো বলে মনে হয়। এই পজিটিভ জিনিসটা আমি আসলে দেখি যে আমাদের জেনারেশন। হয়তো আপনার আমার মধ্যে কয়েক বছরের তাহলে তফাৎই থাকবে, হয়তো আমরা একই প্রজন্মের না, কারণ আমি যেটা দেখছি একদম বিপরীত। আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের আগের প্রজন্মের তাও একটা ভিশন ছিল যে নিজেদের জন্য করবে না এবং আন্দোলন করবে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ তারা করলো, আরো অনেক আন্দোলনও করেছে, গণতান্ত্রিক আন্দোলন যা করেছে তারাই করেছে, আমরা সেখানে অংশীদার ছিলাম। আমার মনে হয় এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলি, আমাদের সময় যেটা আমি দেখেছি, আমার খুব খারাপই লাগে এগুলো চিন্তা করে। বিশেষ করে গত কয়েক বছরে দেখলাম যে নতুন ধরনের অনেক আইনজীবীরা এসছেন, এবং লিড মহলের কথাই আমি বলি, হ্যাঁ, তো আমি আসলে ওটারই বিলং করি, আমার এখন দাবি করলেই হবে যে না, যে আমি মাঠ পর্যায় থেকে এসেছি। সেখানে যেটা দেখছি যে ধরেন যে নতুন করে আইনজীবী হলো, সে কিন্তু স্বপ্ন দেখছে যে সে 5 বছরের মধ্যে একটা দলে যোগদান করবে, অনেক পয়সা অর্জন করবে, করে সে 2 বছর 3 বছর 5 বছরের মাথায় সে সাংসদ হয়ে যাবে, সাংসদ হয়ে সে আমাদের ভাগ্য নির্ধারণ করা শুরু করবে। আমাদের সময় পর্যন্ত আমাদের সেরকম স্বপ্ন ছিল না। আমরা আগের প্রজন্মে দেখেছি তারা আইন সহায়তা দিত, রাজনৈতিক তাদের সহকর্মীদেরকে আইন সহায়তা দিয়ে গেছে, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন করেন। এখন কাউকে পাওয়া যায় এইসব কাজ করার জন্য? আমার জগতের কথা বলছি, নিজেতে হয়তো আপনারা অনেক বেশি সবাই বলেন যে এখন সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আমি একটু উল্টে দিই, 71 পরবর্তী যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকারটার যদি আপনি মন্ত্রীদের সাংসদদের গড় বয়স দেখেন, সেই গড় বয়স কি এখন যারা মন্ত্রী সাংসদ হচ্ছেন তার গড় বয়স হচ্ছে কম না বেশি? অনেক তরুণ লোক সেই সময়, আমরা যে বয়সে স্বপ্নই দেখতে পারি না যে আমরা একটা আমার কাছে এখন সব, আমি আজকে আমার বাসার আমার পরিবারের আত্মীয় স্বজন অনেকবার বলছে যে আমার আজকে টিভিতে দেখা যাবে, ভাই তোমরা একটু দেখো। আর আমার বয়সে এসে তো 70 সালে তো দেশ কাঁপানো মন্ত্রী হয়ে গেছেন, তো বাংলাদেশের হত্যা করতে তারা ওই সময় হয়ে গেছে। তো সুতরাং আমি এটা মানবো না যে কিছুটা আন্দোলনে অংশগ্রহণ এইসব হাওয়া এখানে কারা বসতো, কারা আমাদের ভাগ্য নির্ধারণ করতো? দুদিন আগে যারা ভাগ্য নির্ধারণ করতো, যারা বসতো, যারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতো, তারা কিন্তু 36 বছর বয়সের বা 39 বছর বয়সের বা 42 বছরের একটা লোক না, তারা হচ্ছে একটা মৃত লোকের সন্তান। সেই মৃত আগের প্রজন্মে।
আমি সেটা বলতে চাই, সেটা আমি একদম এরকম ভাবে বলতে চাই, ওই মৃত লোকের ওই সন্তানটা যদি এই পার্টিকুলার ব্যক্তিটা না হয়ে আমিও হইতাম, আমিও এই জিনিসই করতাম। এর মধ্যে কিন্তু আলাদা আমার মনে হয় যে আমরা একটা অর্থহীন বিতর্কে যাচ্ছি, যে ওই বয়স্ক লোকটা আমাদেরকে দুর্নীতি করে আমাদেরকে আমি খারাপ অবস্থা রাখছে, নাকি একটা তরুণ একটা ছেলে একটা খারাপ অবস্থা